প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রভাষক রসায়ন, সৈয়দ আফসার আলী ডিগ্রি কলেজ। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। সারা বিশ্ব এখন কোভিড-19 আক্রান্ত। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে হাজার হাজার মানুষ। এটি একটি ভয়াবহ ছোঁয়াচে রোগ। এই রোগ থেকে আমাদের শিক্ষার্থীদেরকে দূরে রাখার জন্য সরকার গত 18 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে, যার ফলে আমাদের নিয়মিত শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষার ক্ষেত্রে এরকম পরিস্থিতির সৃষ্টি আর আগে কখনো বাংলাদেশে হয়নি। এই চ্যালেঞ্জকে আমাদের মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে। তাই শিক্ষার্থীদের শিক্ষার সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের সার্বিক নির্দেশনায় আমরা অনলাইন পাঠদান কার্যক্রম শুরু করছি। আশা করছি আমাদের শিক্ষার্থী বৃন্দ খুব সহজেই এই অনলাইন শিক্ষা কার্যক্রমের সাথে মানিয়ে নিতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব রসায়ন প্রথম পত্রের 3য় অধ্যায় থেকে একটি বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে আয়নীকরণ বিভব। আয়নীকরণ বিভব এর সংজ্ঞা হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের একমোল বিচ্ছিন্ন পরমাণুর সর্ববহিস্থ স্তর থেকে ইলেকট্রন অসীম দূরত্বে অপসারণ করে পরমাণুটিকে একমোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব বলে। প্রকৃতপক্ষে চার্জ নিরপেক্ষ পরমাণু থেকে একক আদান বিশিষ্ট ধনাত্মক আয়ন সৃষ্টির জন্য প্রয়োজনীয় শক্তিকে প্রথম আয়নীকরণ শক্তি বলা হয়। একক আদান বিশিষ্ট ধনাত্মক আয়ন থেকে 2 আদান বিশিষ্ট ধনাত্মক আয়ন সৃষ্টির জন্য প্রয়োজনীয় শক্তিকে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বলা হয়। এভাবে তৃতীয়, চতুর্থ আয়নীকরণ বিভবকে আমরা সংজ্ঞায়িত করতে পারি। আয়নীকরণ শক্তির একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট অথবা কিলোজুল পার মোল। আয়নীকরণ শক্তির মান 4টি বিষয়ের উপর নির্ভরশীল। বিষয়গুলো হচ্ছে পরমাণু বা আয়নের আকার, নিউক্লিয়ার চার্জ, আচ্ছাদন প্রভাব এবং অর্ধপূর্ণ ও পরিপূর্ণ অরবিটাল। আমরা একটু বিশ্লেষণ করি। পরমাণু বা আয়নের আকার। পরমাণুর আকার যত বড় হয়, নিউক্লিয়াস থেকে পরমাণুর বহিস্থ শক্তি স্তরের দূরত্ব তত বেশি হয় এবং ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বলও তত কম হয়। এতে ইলেকট্রনটিকে অপসারণ করে মৌলকে আয়নে পরিণত করা সহজতর হয়, অর্থাৎ আয়নীকরণ শক্তির মান কম হয়। নিউক্লিয়ার চার্জ।
পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, ফলে নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায়। এতে বাইরের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল বেড়ে যায়, ফলে আয়নীকরণ শক্তির মান বেড়ে যায়। এরপরে আসে আচ্ছাদন প্রভাব। পরমাণুর নিউক্লিয়াস ও বহিস্থ শক্তি স্তরের মধ্যবর্তী ইলেকট্রন স্তর সমূহ ইলেকট্রন বহিস্থ স্তরের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ শক্তিকে আচ্ছাদন করার চেষ্টা করে। মধ্যবর্তী ইলেকট্রন স্তরের সংখ্যা যত বেশি হবে, এই আচ্ছাদন প্রবণতাও তত বেশি হবে। এতে আয়নীকরণ শক্তির মান কমে যায়। আমরা যদি একটু বিষয়টিকে সংক্ষেপে বলি, পরমাণুর নিউক্লিয়াস এবং বহিস্থ স্তরের মধ্যবর্তী ইলেকট্রনপূর্ণ অরবিটাল সংখ্যা যত বেশি হবে বা ইলেকট্রনপূর্ণ স্তরের সংখ্যা যত বেশি হবে, আচ্ছাদন প্রভাব তত বেশি কার্যকর। অর্থাৎ বহিস্থ ইলেকট্রনকে আকর্ষণ করার থেকে নিউক্লিয়াসকে বাধাগ্রস্ত করে। ফলশ্রুতিতে বহিস্থ স্তরের ইলেকট্রনটি অপসারণ করা অধিকতর সহজ হয়, অর্থাৎ এতে আয়নীকরণ শক্তির মান কম হয়। এরপরে আমরা আসছি অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অরবিটাল। হুন্ডের নিয়ম অনুসারে অর্ধপূর্ণ অর্থাৎ যে সমস্ত অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকতে পারে তার অর্ধেক যদি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, অথবা পরিপূর্ণ অরবিটাল সমূহ অন্যান্য অরবিটাল সমূহ অপেক্ষা অধিক সুস্থিত। যেহেতু এই অর্ধপূর্ণ ও পরিপূর্ণ অরবিটাল সমূহ অধিকতর সুস্থিত, সেহেতু এদের থেকে ইলেকট্রন অপসারণ করা অত্যন্ত কঠিন কাজ। এতে শক্তির প্রয়োজন বেশি হয়, ফলে প্রত্যাশিতভাবেই এদের আয়নীকরণ শক্তির মান বেশি হয়। বিষয়টি আমরা আবার একটু বলি। অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটাল থেকে ইলেকট্রন অপসারণ করা অধিকতর কঠিন কাজ, ফলে অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অরবিটাল থেকে ইলেকট্রন অপসারণ করতে অধিক শক্তির প্রয়োজন হয় এবং প্রত্যাশিতভাবেই এই সমস্ত ইলেকট্রন বিন্যাস যে সমস্ত মৌলের আছে তাদের আয়নীকরণ শক্তির মান বেশি হয়। আয়নীকরণ শক্তির মান থেকে কোনো ধাতব মৌলের সক্রিয়তা সম্পর্কে ধারণা পাওয়া যায়। যে ধাতুর আয়নীকরণ শক্তির মান যত কম তা তত অধিক সক্রিয়, কারণ ইলেকট্রন অপসারণের ফলে যত সহজে আয়নে পরিণত হতে পারবে, রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক কার্যকলাপে অংশগ্রহণ করা ওই মৌলের জন্য তত সহজ হবে, অর্থাৎ ওই মৌলটিকে আমরা অধিক সক্রিয় বলে জানি। আয়নীকরণ শক্তি একটি পর্যায়ভিত্তিক ধর্ম। পর্যায় সারণীর কোনো পর্যায়ের বাম থেকে ডান দিকে যত অগ্রসর হওয়া যায়, পরমাণুর আকার তত ছোট হতে থাকে, ফলে ইলেকট্রন অপসারণ করা কষ্টকর হয়। তাই আয়নিক শক্তিও বৃদ্ধি পেতে থাকে। এ কারণে পর্যায় সারণীর বাম দিকে অবস্থিত গ্রুপ এর ক্ষার ধাতু সমূহের আয়নীকরণ শক্তি খুবই কম। তাই এরা খুব সহজেই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। কিন্তু সর্বডানের শূন্য গ্রুপে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ শক্তির মান খুবই উচ্চ।
তাই এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। আমরা উদাহরণ হিসেবে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোকে বিবেচনায় নিয়ে তাদের আয়নীকরণ শক্তির মানের পরিবর্তন লক্ষ্য করি। দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো কি তোমরা সকলেই জানো। দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, ব্রোন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং নিয়ন। এদের আয়নীকরণ শক্তি হচ্ছে লিথিয়াম 520 কিলোজুল পার মোল, বেরিলিয়াম 900 কিলোজুল পার মোল, ব্রোন 800 কিলোজুল পার মোল, কার্বন 1100 কিলোজুল পার মোল, নাইট্রোজেন 1400 কিলোজুল পার মোল, অক্সিজেন 1320 কিলোজুল পার মোল, ফ্লোরিন 1690 কিলোজুল পার মোল এবং নিয়ন হচ্ছে 2100 কিলোজুল পার মোল। আমরা যদি এই পর্যায়ের আয়নীকরণ শক্তির পরিবর্তনগুলো লক্ষ্য করি তাহলে স্বাভাবিকভাবে আমরা দেখব যে বাম থেকে ডান দিকে এদের আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পাচ্ছে, দু একটি ব্যতিক্রম ব্যতীত। এখানে আমাদের একটি বিষয় জানা দরকার, একটি পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে তাদের বহিস্থ স্তরে ইলেকট্রন যুক্ত হয়, সাথে সাথে নিউক্লিয়াসেও একটি করে প্রোটন যুক্ত হয়। বহিস্থ স্তরে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল বৃদ্ধি পেতে থাকে, ফলশ্রুতিতে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, অর্থাৎ বহিস্থ স্তরে ইলেকট্রনের প্রতি আকর্ষণ তীব্র থেকে তীব্রতর হয়। ফলে আমরা দেখছি যে বাম থেকে এই পর্যায়ের বাম থেকে ডান দিকে তাদের আয়নীকরণ শক্তির মান ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি একটি গ্রুপকে বিবেচনায় নেই, পর্যায় সারণীর একই গ্রুপের উপর থেকে নিচের দিকে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরমাণুর নতুন নতুন স্তরে ইলেকট্রন প্রবেশ করে, ফলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। তাই আয়নীকরণ শক্তির মান একই গ্রুপে উপর থেকে নিচের দিকে হ্রাস পায়। যেমন আমরা 1A বা ক্ষার ধাতু গ্রুপের মৌলসমূহকে আয়নীকরণ শক্তির পরিবর্তন আমরা লক্ষ্য করি। দেখা যাচ্ছে এই ক্ষার ধাতুর মৌল হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এদের আয়নীকরণ শক্তি লিথিয়াম 520, সোডিয়াম 500, পটাশিয়াম 418, রুবিডিয়াম 400, সিজিয়াম হচ্ছে 380। অর্থাৎ উপর থেকে নিচের দিকে পরমাণুর আকার কিন্তু বৃদ্ধি পাবে, কারণ এদের ইলেকট্রন যুক্ত হওয়ার সাথে সাথে নতুন নতুন একটি স্তর যুক্ত হয়। অতএব পরমাণুর আকার বৃদ্ধি পায়, ফলে তাদের বহিস্থ স্তরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ হ্রাস পায়। এতে আয়নীকরণ শক্তির মান ক্রমাগতভাবেই হ্রাস পেতে থাকে। এখন আমরা দেখব কখনো কখনো এই স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম আমরা দেখতে পাই। যেমন আমরা দ্বিতীয় পর্যায়ে দেখেছি দুটি ব্যতিক্রম, বেরিলিয়াম এবং ব্রোন। এখানে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি ব্রোনের চেয়ে বেশি। এর কারণ কি? এর কারণে আমরা যদি একটু এই দুটি মৌলের ইলেকট্রন বিন্যাস পর্যালোচনা করি তাহলে দেখতে পাব বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2, আর বোরনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p1।
আমরা ইতিপূর্বেই উল্লেখ করেছিলাম হুন্ডের নিয়ম অনুসারে অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটাল সমূহ অধিকতর সুস্থিতি অর্জন করে, সুস্থিত অবস্থায় থাকে। এখানে বেরিলিয়ামের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে তার দ্বিতীয় স্তরের এস অরবিটালটি ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে। বোরনের ক্ষেত্রে দেখা যাচ্ছে এস অরবিটাল পূর্ণ থাকলেও পি অরবিটালে তার একটি ইলেকট্রন আছে, অর্থাৎ এই ইলেকট্রন বিন্যাসটি বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে সুস্থিতি এটি আমরা বলতে পারি না। বোরনের ইলেকট্রন বিন্যাস অপেক্ষা বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অধিকতর সুস্থিত। সুতরাং স্বাভাবিকভাবেই বেরিলিয়াম থেকে ইলেকট্রন অপসারণ করা বোরনের থেকে অবশ্যই বেশি কষ্টসাধ্য, এবং এই জন্য বেরিলিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি বোরন অপেক্ষা বেশি হবে, এটাই স্বাভাবিক। একইভাবে আমরা যদি দেখি নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তি অক্সিজেনের থেকে বেশি। এখানেও আমরা নাইট্রোজেন এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস পর্যালোচনা করব। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p3। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p4। এখানে পি অরবিটালে আমরা জানি 6টি ইলেকট্রন থাকতে পারে। সুতরাং নাইট্রোজেনের ক্ষেত্রে যেহেতু 3টি ইলেকট্রন আছে, এটি অর্ধপূর্ণ অরবিটাল। সুতরাং নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস অক্সিজেন অপেক্ষা অধিকতর সুস্থিত। সুতরাং নাইট্রোজেন থেকে ইলেকট্রন অপসারণ করাও অক্সিজেনের থেকে অধিকতর কষ্টসাধ্য। এজন্য নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তি অক্সিজেন অপেক্ষা বেশি। নাইট্রোজেন গ্যাস এই ইলেকট্রন বিন্যাসের কারণে, যেহেতু তার ইলেকট্রন বিন্যাসটি অধিকতর সুস্থিত, এই কারণে নাইট্রোজেন গ্যাসটি অনেকটাই নিষ্ক্রিয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করলাম আয়নীকরণ বিভব। এই আয়নীকরণ বিভব একটি পর্যায়ভিত্তিক ধর্ম, এর সংজ্ঞা আমরা জানলাম। আয়নীকরণ বিভব কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল সে বিষয়টি আমরা জানলাম। পর্যায় এবং শ্রেণীতে আয়নীকরণ বিভব কিভাবে পরিবর্তিত হয় সেটি আমরা জানলাম, এবং ব্যতিক্রম ক্ষেত্রে আয়নীকরণ বিভব আমরা দুটি উদাহরণ এখানে দেখেছি, বেরিলিয়াম এবং বোরন। বেরিলিয়ামের প্রথম আয়নীকরণ বিভব বোরন অপেক্ষা বেশি। নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ বিভব অক্সিজেন অপেক্ষা বেশি, এটি আমরা জানলাম। আশা করছি এই আলোচনার থেকে আয়নীকরণ বিভব সম্পর্কে তোমাদের একটি স্পষ্ট ধারণা হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কোভিড-19 চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান পরিস্থিতিতে আমাদেরকে সচেতন হতে হবে সকলকে। ভয় নয়, সচেতনতাই আমাদের এই কোভিড চ্যালেঞ্জকে জয় করতে সহায়তা করবে। আমাদেরকে নিয়মিত স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের কার্যক্রম পরিচালনা করতে হবে। অপ্রয়োজনে ঘর থেকে বের না হয়ে পরিবেশ সমাজ ব্যবস্থা
পারিপার্শ্বিক অবস্থা সব কিছু বিবেচনায় নিয়ে আমাদেরকে চলতে হবে। কোভিড জয় করে আমরা আবার আমাদের নিয়মিত পাঠ কার্যক্রমে আমরা অংশগ্রহণ করতে পারব, সেই সুদিনের প্রত্যাশা আমরা করছি। তোমরা নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে। তোমাদের সকলকে এই পাঠে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী পাঠে আবার দেখা হবে। তোমাদের সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।